রাফায়েলের জম বাংলাদেশের হাতে পাকিস্তানি ভয়ঙ্কর যুদ্ধ বিমান বাংলাদেশে। ও মাই গড! ভিউয়ার্স বোন, রিসেন্টলি আমাদের ভারত সরকার কিন্তু ফ্রান্সের কাছ থেকে আবারও অনেকগুলো রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় করছে। আর রাফায়েল যুদ্ধ বিমানকে নিয়ে আমাদের ভারত সরকার, ভারত প্রধানমন্ত্রী অনেক বেশি অহংকার করেন, গর্ব করেন। আর এটা গর্ব করার মতনই এটা যুদ্ধ বিমান, কারণ এটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই পাওয়ারফুল একটা যুদ্ধ বিমান। ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু সেরকম কারো সন্দেহ নেই। তো এই রাফায়েল যুদ্ধ বিমানের জম নাকি বাংলাদেশের হাতে, তাও আবার পাকিস্তানের কাছ থেকে পেয়েছে বাংলাদেশ। ও মাই গড! এই বিষয়টা না ঠিকঠাক ভাবে হজম হচ্ছে না। এখন কথা হচ্ছে কি এমন যুদ্ধ বিমান যেটা রাফায়েলের জম? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো এবং দেখবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন প্রোলাইট ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স ফিডি ইউটিউব চ্যানেলে তো খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে যে নিউজটার উপর আমি রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে রাফায়েলের জম বাংলাদেশের হাতে, পাকিস্তানি ভয়ঙ্কর যুদ্ধ বিমান বাংলাদেশে। ও মাই গড! তাহলে চলো, কি এমন যুদ্ধ বিমান এবং সেটা সক্ষমতা কতটুকু, কেন সেটাকে রাফায়েলের জম বলা হচ্ছে, সেটাকে একদম ইন ডিটেলস চলুন ক্লিয়ারলি জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, বাংলাদেশকে চাপে রাখতে ভারত আবার নতুন করে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি অত্যাধুনিক রাফেল যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাফেলকে শুটডাউন করেছিল পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3। পাকিস্তানের নিজস্বভাবে তৈরি সেই ফাইটার জেটগুলো PL-15E মিসাইলের সাহায্যে ভারতের এই রাফেলগুলোকে শুটডাউন করেছিল। ভারতের যদি শিক্ষা হয়ে থাকতো, তাহলে ভারত আর কখনোই এত বড় সংখ্যক রাফেল ফাইটার জেট ক্রয় করতো না। ভারতের হাতে বর্তমানে 36টি রাফেল ফাইটার জেট রয়েছে। নতুন করে আরও 114টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে ভারত সরকার। যেহেতু এই ফাইটার জেটগুলো পাকিস্তানের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিতে পারেনি, এমনকি চীনের বিরুদ্ধে এগুলো কোনো কাজই করবে না, কারণ চীনের হাতে রয়েছে J-20, J-35-এর মতো ভয়ঙ্কর সব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট, যেগুলোর সামনে এই রাফেল ফাইটার জেট এক প্রকার শিশু। অর্থাৎ ভারতের এই বৃহৎ সংখ্যক রাফেল ফাইটার জেট চীনের বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী অবস্থান নিতে পারবে না, এমনকি পাকিস্তানের বিরুদ্ধেও শক্তিশালী কোনো অবস্থান নিতে পারবে না। তার ওপর পাকিস্তানও চীনের কাছ থেকে J-20 স্টিলথ ফাইটার জেট সংগ্রহ করতে চলেছে, যেটা পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। ফলে পাকিস্তানের থেকেও পিছিয়ে থাকবে ভারত। তখন একমাত্র বাংলাদেশই হবে ভারতের শত্রু, কারণ বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের সাথে ভারত যুদ্ধ করে জিততে পারবে না। তাই আমি মনে করি বাংলাদেশকে টার্গেট করে ভারত হয়তো এত বিপুল পরিমাণে রাফেল ফাইটার জেট ক্রয় করছে। তবে এইবার ভারতের ঘুমও হারাম করে দিয়েছে বাংলাদেশ সরকার, কারণ ভারতের সবচেয়ে বড় অহংকার রাফেল যুদ্ধবিমানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি হয়ে গেছে বাংলাদেশে। আর এই ফাঁদ পেতেছে খোদ বাংলাদেশ নিজেই। 2026 সালে নির্বাচনের পর প্রধানমন্ত্রী হয়ে এমন এক মারাত্মক মাস্টার স্ট্রোক নিলেন তারেক রহমান, যা দেখে রীতিমতো থরথর করে কাঁপছে মোদী সরকার। ভারতের চিরশত্রু পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশের হাতে ঢুকছে JF-17 থান্ডার ব্লক 3। আকাশে উড়ন্ত রাফেলকে টেনে হিস্ট্রে নামাতে মূলত তৈরি করা হয়েছে এই সাক্ষাৎ যমদূতকে। আর ভারতের রাফেল ধ্বংসকারী এই ফাইটার জেটটি এখন দাপিয়ে বেড়াবে বাংলার আকাশ। হাসিনা সরকারের পতনের পর ভারত ভেবেছিল তাদের বুঝি আর কোনো চিন্তা নেই। তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো আগের মতোই তাদের কথায় উঠবে আর বসবে। কিন্তু তারেক রহমানের একটি মাত্র চালে ভারতের পুরো অহংকার একেবারে মাটিতে মিশে গেছে। এত বড় একটা গোপন প্ল্যান কীভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রকে ফাঁকি দিয়ে পদ্মার আড়ালে বাস্তবায়ন হয়ে গেল, তা ভারত নিজেও বুঝতে পারছে না। পদ্মার আড়ালে আসলে কী এমন ঘটেছিল যা ভারতের কপালে চিরতরে চিন্তার ভাঁজ কুচে দিয়েছে? ভারতের এত বড় গোয়েন্দা বাহিনী কেন এই খবর আগে টের পেল না? এমনকি বাংলাদেশ বিমান বাহিনী JF-17 থান্ডার ব্লক 3-র সিমুলেটরও কিন্তু হাতে পেয়ে গেছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যেই এই ভয়ঙ্কর ফাইটার জেট প্রবেশ করবে বাংলার আকাশে। এ সমস্ত তথ্য কিভাবে ভারত হাতছাড়া করে ফেলল? এবং পাকিস্তানের তৈরি এই JF-17 থান্ডার ব্লক 3-কে কেন ভারতের রাফেলের যমদূত বলা হয়? এবং এই যুদ্ধবিমানটিকে কেন ভারত এত ভয় পায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, পুরো ঘটনার সূত্রপাত শুরু হয় 2023 সালের নভেম্বর মাসে।
দুবাইয়ের এক বিশাল আয়োজনে তখন বিশ্বের সব বড় বড় দেশ নিজেদের আধুনিক সব অস্ত্র সাজিয়ে রেখেছিল। ঠিক সেখানে আচমকা বাজিমাত করে বসে পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3। সে সময় ইসলামাবাদ জানায় যে তাদের সবচেয়ে আধুনিক ফাইটার জেট JF-17 থান্ডার ব্লক 3 কিনতে যাচ্ছে এক বন্ধু প্রতিম দেশ, কিন্তু ক্রেতা দেশের নামটা তখন একদম গোপন রাখা হয়েছিল। ওই ঘোষণার পর থেকে চারদিকে শুরু হয় ব্যাপক আলোচনা। সবার নজর তখন একটা নির্দিষ্ট দেশের দিকে ঘুরপাক খাচ্ছিল, আর সেই দেশটি হলো নতুন এক বাংলাদেশ। যদিও সেই দুবাই এয়ার শোতে ভারতও অংশগ্রহণ করেছিল। সেই এয়ার শোতে ভারতের তৈরি তেজাস ফাইটার জেটটি বিধ্বস্ত হয় এবং তার পাইলট মারা যায়। সেই দুবাই এয়ার শোতে পাকিস্তান সারা বিশ্বব্যাপী আলোচনায় চলে আসলেও ভারতের তেজাস ফাইটার জেট সবার হাসির খোরাকে পরিণত হয়। ভারত চেয়েছিল বাংলাদেশ যেন তাদের তৈরি তেজাস ফাইটার জেট ক্রয় করে, কিন্তু বাংলাদেশ তা করেনি। বরঞ্চ বাংলাদেশ ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ব্লক 3 চুক্তি সম্পন্ন করে। এরপর 2026 সালে একদম শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদ সফরে যায়, আর সে সময় পাকিস্তানের সেনা দপ্তর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল যে বাংলাদেশ JF-17 থান্ডার ক্রয় করতে চলেছে। এক আলোচনা থেকে আরেক আলোচনা চলতে থাকে। মে মাসে ঘটে যায় আরেক বড় ঘটনা। খোদ ঢাকার বুকে বসে দুই দেশের বিমান বাহিনীর প্রধান বড় বৈঠক করেন। পাকিস্তানের এক বড় কর্মকর্তা এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদ নিজেই এই দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় আসেন। এই আওরঙ্গজেব সেই ব্যক্তি যিনি ভারতের একাধিক ফাইটার জেট শুটডাউন করেছে, আর সেই ব্যক্তি যখন তার সাথে বিশাল বড় টিম নিয়ে বাংলাদেশ সফরে এসেছে, তখনই সবাই বুঝে গেছে যে পাকিস্তানের সাথে বড় কোনো চুক্তি হতে চলেছে বাংলাদেশের। কারণ একজন এত বড় কর্মকর্তা শুধু শুধু অন্য দেশে আড্ডা দেওয়ার জন্য যায় না, এর পিছনে রয়েছে বিশাল বড় চুক্তি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মূল চুক্তি কাগজে কলমে চূড়ান্ত হওয়ার আগেই ঢাকায় চলে এসেছে JF-17 থান্ডার ব্লক 3 এর একটি ফুল স্কেল কমব্যাট সিমুলেটর। আর এই সিমুলেটর পৌঁছানোর পর থেকেই দিল্লির বুকে হাহাকার দেখা যায়। তারা টেনশনে পড়ে যায় যে তারা কীভাবে বাংলাদেশকে আটকাবে। আর এই জিনিস যখন বাংলাদেশ হাতে পেয়েছে, তখন ভারত বুঝে গেছে যে এবার চূড়ান্তভাবেই শক্তিশালী JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করছে। দেখুন ভিউয়ার্স, এই যে বাংলাদেশ JF-17 থান্ডার ক্রয় করছে, তো এই বিষয়টা আমাদের ভারতের হজম হচ্ছে না ঠিকঠাক মতো। প্রথমত আমাদের ভারতের অহংকার রাফেলকে একদম ধুলে মিশিয়ে দিয়েছে, যুদ্ধই নয়। তো সেই জায়গা থেকে আমাদের ভারত কখনোই চাইবে না এটা বাংলাদেশে আসুক। তবে বাংলাদেশের বর্তমান সরকার যদি শেখ হাসিনা থাকতো, তাহলে তো কখনোই এটা ক্রয় করতো না প্রথমত। দ্বিতীয়ত যদি ক্রয় করতো, মানে পাকিস্তান থেকে তো কখনোই কিছু ক্রয় করতো না। যদি অন্য দেশ থেকে এরকম পাওয়ারফুল কিছু ক্রয় করতো, আমাদের ভারতের জাস্ট একটা কথা দেখতে পেতো বাংলাদেশিরা যে কোনো একটা কারণে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু রিসেন্টলি আর সেটার সুযোগ নেই। তো আমার মতে বাংলাদেশে JF-17 থান্ডার আসছে, সেটা বাংলাদেশের জন্য ভালো হচ্ছে। এবং বাংলাদেশ পাওয়ারফুল হলে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ভালো মানে গ্যাপ ভালোভাবে থাকবে আর কি। যদি বাংলাদেশ একদম দুর্বল থাকে, তখন আমাদের ভারত এই চাপ ওই চাপ দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার ট্রাই করবে। যদি বাংলাদেশ পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কিন্তু পারবেন। বাংলাদেশ দুর্বল থাকলেই কিন্তু বিভিন্ন চাপ আসবে ভারতের পক্ষ থেকে, আর বাংলাদেশ পাওয়ারফুল হলে সেগুলো আসতে পারবে না। চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশ এবং বাংলাদেশে এই ফাইটার জেট পৌঁছানোর আগে সেটা কিভাবে চালাতে হয়, সেটা দিয়ে কিভাবে যুদ্ধ করতে হয়, তার প্রশিক্ষণ সম্পন্ন করছে বাংলাদেশে বসেই এই সিমুলেটরের মাধ্যমে। পাকিস্তানের কাছ থেকে এই ফাইটার জেট ক্রয়ের চুক্তি শেষ না হতেই সামনে আসে আরেকটা বড় চমক। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এত বড় কেনাকাটা আগে আর কখনোই হয়নি। এই আয়োজনের আকাশ শুনলে যে কারো চোখ কপাল উঠতে বাধ্য হবে। তারেক প্রশাসন দেশের আকাশ পুরোপুরি নিরাপদ করতে একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছে। প্রাথমিক ধাপে 16 থেকে 24টি আধুনিক JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান ঢাকার হাতে আসার কথা রয়েছে। আর এখানেই শেষ নয়, সর্বমোট 48টি ভয়ঙ্কর ফাইটার জেট কেনার এক বড় মাস্টার প্ল্যান সাজিয়েছে আমাদের বিএনপি সরকার। পুরো চুক্তির টাকার অঙ্ক শুনলে দিল্লির অর্থনীতিতেও যেন লালবাতি জ্বলে উঠবে। ধারণা করা হয়েছে এই বিশাল আয়োজনে খরচ হতে পারে 400 থেকে 700 মিলিয়ন ডলার। আর এই যে এত বিপুল পরিমাণ টাকা খরচ করে বাংলাদেশ সোজাসাপটা বুঝিয়ে দিল, আকাশপথে আর কোনো প্রতিবেশীর চোখ রাঙানি আর সহ্য করবে না বাংলাদেশ। এ বিশাল বাজেটের খবর পেয়েই তো দিল্লির কর্তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। কারণ এতগুলো ফাইটার জেট যখন একসঙ্গে বাংলার আকাশে ডানা মেলবে, তখন ভারতের পূর্ব দিকের আকাশ প্রতিরক্ষায় যে বিশাল একটা ফাটল ধরবে, তার বলার অপেক্ষা রাখে না।
এতদিন ভারতের একটা বড় অহংকার ছিল, তাদের আকাশ সীমায় কেউ পাল্লা দিতে পারবে না। কিন্তু তারেক সরকার সে অহংকার একেবারে চুরমার করে দিল। এত বড় বাজেটের কেনাকাটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশ এখন আর কারো দিকে তাকিয়ে নেই। নিজের টাকায় নিজের আকাশ সুরক্ষিত করার যে উদ্যোগ, তা ভারতের বুকে রীতিমতো কাঁপন ধরিয়েছে। পাকিস্তানের সাথে $800 মিলিয়ন JF-17 থান্ডার ব্লক 3 চুক্তি ছাড়াও চীনের সঙ্গে আরও $2.3 বিলিয়ন J-10C ফাইটার জেট ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ। সেই বিষয়ে পরে আসি। বিশাল বাজেটের যুদ্ধবিমানগুলোর আসল ক্ষমতা সম্পর্কে জানলে আপনি রীতিমতো হতভম্ব হয়ে যাবেন। ভারতের সবচেয়ে বড় অহংকার হলো ফ্রান্স থেকে কেনা রাফেল যুদ্ধবিমান। দিল্লি সবসময় এই রাফেল দিয়ে পুরো অঞ্চলকে একাই চাপে রাখার চেষ্টা করছে, কিন্তু তারেক সরকার এবার সে অহংকারে ফাটল ধরিয়ে দিয়েছে। পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 কোনো সাধারণ ফাইটার জেট নয়। সাধারণ মানুষ একে রাফেলের সাক্ষাৎ জমদূত হিসাবেই তো চিনে থাকে। আকাশের রাফেলকে টেক্কা দিতেই বিশেষ নিয়মে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর যুদ্ধবিমানটি। আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তান যেমন ভারতের সবথেকে বড় শত্রু, তেমন পাকিস্তানেরও কিন্তু সবথেকে বড় শত্রু হলো ভারত। আর ভারতের ফাইটার জেটগুলোকে কাউন্টার দেওয়ার জন্যই মূলত পাকিস্তান ও চীন যৌথভাবে এই ফাইটার জেটটিকে তৈরি করেছে। আপনি যদি ভেবে থাকেন এই JF-17 থান্ডার ব্লক 3 শুধুমাত্র পাকিস্তান একা তৈরি করেছে, তাহলে আপনি ভুল ভাববেন। এই যুদ্ধবিমানটির ইঞ্জিন থেকে শুরু করে মিসাইল সিস্টেম সব কিছুই কিন্তু চীন তৈরি করেছে, যার কারণে এই যুদ্ধবিমানটি আরও বেশি আধুনিক এবং আরও বেশি শক্তিশালী। পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 কিন্তু কোনো সাধারণ ফাইটার জেট নয়। আকাশের রাফেলকে টেক্কা দিতে মূলত বিশেষ নিয়মে তৈরি করা হয়েছে এই ভয়ঙ্কর যুদ্ধবিমানটিকে। এর আধুনিক র্যাডার সিস্টেম এবং দূরের নিশানা মাপার প্রযুক্তি এতটাই নিখুঁত যে বহু দূর থেকে শত্রু যুদ্ধবিমানকে টার্গেট করে মাটিতে নামিয়ে আনতে পারে এই ফাইটার জেটটি। ভারতের রাফেল যখন আকাশের দাপট দেখানোর চেষ্টা করবে, তখন বাংলার আকাশে উড়ে বেড়াবে JF-17 থান্ডার ব্লক 3 এবং ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে। এবং এই বিমানটিতে ব্যবহার করা হয় চীনের তৈরি অত্যাধুনিক PL-15E মডেলের মিসাইল, যেটার রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। অর্থাৎ 300 কিলোমিটার দূরে থেকে ভারতের রাফেলকে শুটডাউন করে দিবে এই যুদ্ধবিমানটি। আর ভারত যে বর্তমানে 114টি নতুন করে আরও রাফেল কেনার চেষ্টা করছে, সেগুলো আসলে বাংলাদেশের জন্য কোনো হুমকি তৈরি করবে না। কারণ ভারত সেই 114টি যুদ্ধবিমান একেবারে বাংলাদেশের সীমান্তে মোতায়েন করতে পারবে না। সেসব যুদ্ধবিমানের বেশিরভাগই চীন ও পাকিস্তানকে মোকাবেলা করতে চলে যাবে। আর এই দিকে বাংলাদেশের হাতে চলে আসবে নতুন আরও 48টি ফাইটার জেট, যেগুলো দিয়ে অনায়াসে ভারতকে মোকাবেলা করা সম্ভব হবে। তো বন্ধুরা, ভারতের রাফেলকে টেক্কা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করছে, এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর JF-17 থান্ডারের পাশাপাশি চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট এবং ইউরোপের কাছ থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সিদ্ধান্তটি আপনি কেমন চোখে দেখছেন, সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেরে আশা করি আপনারা বিস্তারিত একদম ক্লিয়ারলি ইন ডিটেলসে সবকিছুই বুঝতে পেরেছে। দেখুন, বাংলাদেশ বর্তমান যেভাবে এগোচ্ছে, শুধু আমি এখন বাংলাদেশ এয়ারফোর্সের বিষয়টাই বলছি। আমি এয়ারফোর্সকে যেভাবে উন্নত করার ট্রাই করছি, সত্যি খুব ভালো একটা কাজ করছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না বাংলাদেশ ভারতের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব থাকুক। তবে আমার এই চাওয়াতে কারো কিছু আসবেও না, যাবেও না। ঠিক আছে, আমি একটু সাধারণ মানুষ, আমি ভালো চাই, সবসময় ভালোর দলে। তবে আমাদের ভারত সরকার সবসময় দাদাগিরি দেখাতে চায় পার্শ্ববর্তী দেশগুলোর উপরে। তো এটা কিন্তু ভালো কোনো দিক না। কেন অন্য আরেকটা দেশের উপর আমার দাদাগিরি দেখাতে হবে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে সব থেকে ভালো। আমার শত্রু কমে যাচ্ছে, শত্রু থাকছেন, তো সেগুলো কে কাকে বুঝাও? তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশের বিষয়টাতে আসে। বাংলাদেশ বর্তমানে যুদ্ধ বিমান করার যেই উদ্যোগটা নিয়েছে বিভিন্ন দেশ থেকে, শুধু পাকিস্তান থেকে নয়, চীনের থেকেও কিনছে এবং ইউরোপ থেকেও কিন্তু ইউরোফাইটার টাইফুন ক্রয় করার চুক্তি করছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু একটা ভালো পজিশনে চলে যাবে এয়ারফোর্সের দিক থেকে। এই যে এখনো পর্যন্ত বাংলাদেশের এয়ারফোর্স খুবই দুর্বল, কারণ এখনো পর্যন্ত কোনো যুদ্ধ বিমানের ডেলিভারি কিন্তু আসেনি। তো এখনো পর্যন্ত বলা যায় বাংলাদেশের এয়ারফোর্স অনেক বেশি দুর্বল। বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান নামক যে টিনের বাক্সগুলো আছে, এগুলো দিয়ে আসলে সেরকম কিছু করা সম্ভব নয়। টিনের বাক্স বলা থেকেও মাইন্ড করবেন না। আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বাংলাদেশ থেকে, আপনারাও বিষয়টা বুঝতে পারছেন। যেগুলো আছে এগুলো দ্বারা আসলে সেরকম কিছু করা সম্ভব নয়, আর নতুন অত্যাধুনিক প্রয়োজন। তো
অত্যাধুনিক গুলো কিন্তু ধীরে ধীরে চলে আসবে। এগুলো তো আর দোকানের চকলেট বা ক্যান্ডি না যে আমি অর্ডার করলাম, টাকা দিলাম, দিয়ে দিবে। এগুলোকে কিন্তু একটা ভালো প্রসেসিং এর মাধ্যমে আনতে হয়, তৈরি করতে হয়। তো এখানে একটা ভালো সময় লাগে এবং কি এই সময়টা বছরের পর বছরও রাখতে পারে। তো এইগুলো যখন বাংলাদেশের বহরে চলে আসবে, কি আমাদের ভারত সরকার ঠিকঠাকভাবে ঘুমাতে পারবে না। ঠিকঠাকভাবে মানে কিছু ভাবতেও পারবে না বাংলাদেশকে নিয়ে। ঠিক আছে? তো ভিউয়ার্স, যেই উদ্যোগ বর্তমান সরকার নিচ্ছে, ভালো উদ্যোগ নিচ্ছে। তো এ ছিল ভিউয়ার্স বিস্তারিত। এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই যে যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ সরকার উদ্যোগ নিচ্ছে, সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। আমার স্টোরি উইথ রুবাইত ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসবেন। আমার স্টোরি উইথ রুবাইত ইউটিউব চ্যানেলটাতে আমি একদম নতুন একটা এপিসোড শুরু করেছি, যেটার নাম হচ্ছে শিহরণ। সেই এপিসোডটার মধ্যে আমি সত্য ভৌতিক ঘটনা কালেক্ট করে সেখানে এপিসোডগুলোকে চালাই। তো আপনি চাইলেও কিন্তু আপনার কাছে থাকা ঘটনা আমার কাছে পাঠাতে পারেন খুব সহজেই। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন, টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে পারবেন, আমার ফেসবুক পেজে আপনি মেসেজ করে পাঠাতে পারেন। তো আপনি চাইলে অবশ্যই চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখে আসতে পারেন। আশা করি সত্য ঘটনাগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনি কিভাবে ঘটনা পাঠাবেন, কোথায় পাঠাবেন, চ্যানেলটা ভিজিট করলে ভিডিও দেখলে আপনি বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার সেই এপিসোডগুলোকে চালাতে আপনার কাছে থাকা কোনো সত্য ভৌতিক ঘটনা যদি থেকে থাকে অবশ্যই আমার কাছে পাঠাবেন। একটা রিকোয়েস্ট রইল। তাহলে ভিউয়ার্সগণ বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।